সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আকস্মিক পতনের ফলে বিশ্ব অঙ্গনে আকস্মিক অনেক পরিবর্তন ঘটতে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক নাটকীয় ঘটনা ঘটতে পারে। সিরিয়ায় আসাদের এই আকস্মিক পতনের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এবং পড়তে যাচ্ছে ইরান। আসাদের এই পতন ইরানের জন্য অনেক অনেক বড় একটি আঘাত। এর কারণ হল ইরান মধ্যপ্রাচ্যে যে অনেক প্রভাবশালী গুরুত্বপূর্ণ একটি শক্তি এবং খেলোয়াড় অনেক দিন ধরে, এর মূলে দুটি বিষয় ছিল। একটি হলো ইরানের সরাসরি ইরান আর্মি, ইরানের মিলিটারি পাওয়ার, আরেকটি হলো এই ইরানের প্রক্সি বাহিনী, প্রক্সি মিলিটারি, সেই লেবানন, ইরাক, সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন এবং ইয়েমেন পর্যন্ত। এখন গত এক বছরে এই গাজা ইসরায়েল যুদ্ধের ফলে হামাস তছনছ হয়ে গেল। গাজা সম্পূর্ণ মাটির সাথে মিশে গেল এবং গাজা ইসরায়েল দখলে নিল। অপরদিকে লেবাননের হিজবুল্লাহরও মেরুদণ্ড ভেঙে গেছে এবং এই লেবাননের হিজবুল্লাহ ছিল পৃথিবীতে সবচেয়ে বড় নন স্টেট মিলিটারি, সবচেয়ে বড় বেসামরিক বাহিনী বা মিলিশিয়া বাহিনী, সরাসরি ইরান প্রতিষ্ঠিত এবং ইরান কর্তৃক পরিচালিত, পেট্রোনাইজড, আর্থিক এবং অস্ত্র সব দিক থেকে। এরা শিয়া এবং উত্তর লেবাননে এদের ঘাঁটি মূলত। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় এই নন স্টেট মিলিটারি হিজবুল্লাহ কোমর ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইসরায়েল গত এক বছরের যুদ্ধে এবং সর্বশেষ এই 2 মাসের অভিযানে। অপরদিকে হামাস, তো বললাম যে হামাস যদিও সুন্নি, কিন্তু এই সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সহায়তার নীতি অবলম্বন করে এবং হামাসকে অনেক সহায়তা তারা করেছে। সেই হামাসও শেষ হয়ে গেল, গাজা শেষ হয়ে গেল এবং হিজবুল্লাহ শেষ হয়ে গেল। আর আসাদ ছিল ইরানের অন্যতম ইরান সমর্থিত, ইরান পেট্রোনাইজড একজন কুখ্যাত গণহত্যাকারী মাফিয়া শাসক। সিরিয়া ছিল হিজবুল্লাহর অন্যতম হিন্টারল্যান্ড। সিরিয়ায় ইরান হিজবুল্লাহর প্রশিক্ষণ, হিজবুল্লাহর লেবানন সিরিয়া ঘাঁটিতে, সিরিয়া অংশে হিজবুল্লাহর অনেক ঘাঁটি আছে যেগুলো ইরান মেনটেন করে, ওখানে হিজবুল্লাহদের প্রশিক্ষণ দেয় এবং যা হোক ওখানে ইরানের নিজস্ব সমর্থিত রিবেল ফোর্স আছে, আসাদের পক্ষে ইরান সমর্থিত বাহিনী আছে, ইরানের নিজস্ব স্থাপনাও আছে ওখানে, গোপন প্রকাশ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেগুলোর উপরে নিয়মিত হামলা চালায় ওখানে ইরানি ইনফ্রাস্ট্রাকচারের উপরে। এখন এই বাশারের পতনের ফলে সিরিয়া যে ইরানের অন্যতম একটি হিন্টারল্যান্ড ছিল, বিশাল একটি স্ট্র্যাটেজিক পজিশন ছিল ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের ডিফেন্সের ক্ষেত্রে, আসাদের পতনের ফলে এই সিরিয়া শেষ হয়ে গেল, ইরানের হাতছাড়া হলো এবং এই হিজবুল্লাহও ওখানে সিরিয়া থেকে যে সুবিধা পেত সেটিও শেষ হয়ে গেল। একে তো গত এক বছরের যুদ্ধে হিজবুল্লাহ শেষ, হামাস শেষ এবং সর্বশেষ সিরিয়ায় যে আশ্রয়টুকু লেবাননের হিজবুল্লাহ পেত সেটিও শেষ হয়ে গেল। ফলে এবং ইয়েমেনের যদিও তারা আছে বেশ ভালোই, কিন্তু ইয়েমেনও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এই গত এক বছরের গাজা ইসরায়েল যুদ্ধে। যাই হোক, এভাবে ইরান
অনেকটা এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে লুজার এই গাজা যুদ্ধের কারণে ইরান এতটাই দুর্বল যে বাশারকে রক্ষায় এবার তারা কিছুই করতে পারেনি। এটি গেল ইরানের দিক। তাহলে ইরানের প্রক্সি বাহিনী শেষ হয়ে গেল, ইরান নিজেও দুর্বল এবং এই 1 বছরের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের করার কিছু নেই এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে ভূমিকা, রোল, যে ইনফ্লুয়েন্স ছিল আপাতত তার বিরাট অবসান ঘটলো বা বড় ধরনের পরিবর্তন হলো। নাম্বার 1 একটি দিক। অপরদিকে রাশিয়া গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে বেশ শক্তিশালী অবস্থান করে নিয়েছিল। বাশারকে টিকিয়ে রাখার বিনিময়ে তারা সিরিয়ায় বিমান ঘাঁটি স্থাপন করেছে, নৌ ঘাঁটি স্থাপন করেছে এবং সোভিয়েত আমলের পরে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ভূমধ্যসাগর থেকে তারা আপনা আপনি নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়। ভূমধ্যসাগরে সোভিয়েত ইউনিয়নের অনেক রণতরী এলোমেলো ভেসে বেরিয়েছে, মেনটেন্যান্স ক্যাপাবিলিটি তাদের ছিল না। যা হোক, এই বাশারকে সহায়তার বিনিময়ে, বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে রাশিয়া আবার ভূমধ্যসাগরে তাদের নেভির অপারেশন শুরু করেছিল, নৌঘাঁটি স্থাপন করেছে এবং ওখানে তারা নিয়মিত অপারেশন পরিচালনা করছে। যা হোক, এটি গেল। তাহলে রাশিয়াও এখন এই সেই 2022 সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এতটাই দুর্বল রাশিয়া অর্থনৈতিক, মিলিটারিলি এতটাই দুর্বল যে রাশিয়া উত্তর কোরিয়া থেকে সৈন্য নিচ্ছে, উত্তর কোরিয়া থেকে এই অস্ত্র নিচ্ছে, ইরান থেকে অস্ত্র নিচ্ছে। রাশিয়ার তীব্র সেনা সংকট, অস্ত্র ঘাটতি, অস্ত্র উৎপাদনের জন্য অর্থনৈতিক সাপোর্ট তাদের নেই পর্যাপ্ত। যদিও যে পরিমাণে রাশিয়ার ভেঙে পড়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র যেটি আশা করেছিল সে পরিমাণে ভেঙে পড়েনি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্ল্যান ছিল ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে একেবারে তছনছ করে দেয়া, রাশিয়া যাতে আর কোনোদিন মিলিটারিলি এবং ইকোনমিক্যালি ওয়ার্ল্ডে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই প্ল্যান নিয়েই তারা ইউক্রেন যুদ্ধ সাজিয়েছিল। কিন্তু সেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের এক্সপেকটেশন অনুযায়ী রাশিয়া ভেঙে না গেলেও রাশিয়া অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, দুর্বল হয়েছে। তার প্রমাণ হলো এই যে রাশিয়া 2015 সালে সিরিয়ায় অভিযান চালিয়ে সমস্ত বিদ্রোহীদের কঠোরভাবে হত্যা করে, নির্মমভাবে দমন করে আসাদকে টিকিয়ে রেখেছিল। সেই রাশিয়া এবার আসাদকে রক্ষায় কোনো সহায়তা করতে পারেনি। তাদের অবস্থা এখন এতটাই নাজুক। যা হোক, তাহলে সিরিয়ায় আসাদের পতনের ফলে রাশিয়ার অবস্থানও মধ্যপ্রাচ্যে দুর্বল হতে যাচ্ছে, দুর্বল হয়েছে অলরেডি। এখন আসেন যুক্তরাষ্ট্রের অবস্থা। আপনারা জানেন যে ট্রাম্প এর আগের আমলে এই যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, সেনা অবস্থান কমানো এবং ট্রাম্প যুদ্ধবিরোধী এবং ট্রাম্প এই যে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের এত সামরিক ঘাঁটি, এত আধিপত্য মাতবরি, এগুলো ট্রাম্প পছন্দ করেন না। এবং সিরিয়া থেকেও তিনি সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে চেয়েছিলেন, কিন্তু ওই যে পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের যে আরো যুদ্ধবাজ মহল আছে তাদের কারণে তিনি সেটি সম্পন্ন করতে পারেননি। যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে নামে মাত্র সিরিয়ায় সেনা উপস্থিতি বজায় রেখেছিল, এতদিন পর্যন্ত রেখেছে। ইরাক থেকেও চেয়েছিল, কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ওই যে নানান অজুহাতে সলসাতুরি করে সেখানেও টিকিয়ে পা এখনো বজায় রেখেছে। যা হোক, এখন ট্রাম্প ক্ষমতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকের আশা ছিল যে মধ্যপ্রাচ্য থেকে এবং এই যে বিশ্বে দেশে দেশে যুদ্ধ, এগুলো অবসান হবে এবং মধ্যপ্রাচ্যেও যুক্তরাষ্ট্রের এই যে খবরদারি, মাতবরি, সেনা উপস্থিতি, এগুলো কমবে। কিন্তু এখন এই সিরিয়া কেন্দ্রিক ঘটনার কারণে কোন দিকে যে পরিস্থিতি মোড় নেয় এটি নির্ভর করছে সিরিয়ায় যে বিদ্রোহীরা, মানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটি নির্ভর করতেছে এই সিরিয়ার বিদ্রোহীরা কোন দিকে মোড় নেয়, তারা ভবিষ্যতে কি করতে যাচ্ছে এর উপরে। আসলে অনেকে ইতিমধ্যে বলছেন যে নো ওয়ান নোজ অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে সেখানে। এখন আপনারা জানেন এই যে সিরিয়ার যে বিদ্রোহীরা ক্ষমতা নিল, এর যে প্রধান হায়াত তাহরির আল শাম, প্রধান গ্রুপ, বিদ্রোহী গ্রুপ, এবং এর যে প্রধান আবু মোহাম্মদ আল জুলানি অথবা গুলানি, এর এক সময় আল কায়দার সঙ্গে
আল কায়দার লোক ছিল ওই এক সময় সরাসরি। 2003 সালে সে সিরিয়া থেকে ইরাকে যায় আল কায়দার সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে তাড়ানোর জন্য। এবং ওই যে সিরিয়া, ইরাক, কুর্দিস্তান মিলে যে কি লেভান্ট ইসলামিক ISIL যে কথিত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সেই বর্বরের দল, এই আবু বকর আল বাগদাদি, একটি সাক্ষাৎ শয়তান, তার নেতৃত্বে যে কথিত একটি ইসলামিক রাষ্ট্র হয়েছিল, সেই ইসলামিক রাষ্ট্র যে সেখানে যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল, যে কলঙ্কিত অধ্যায় ইসলামের নামে সেখানে রচনা করেছিল, যে বর্বরতা পৈশাচিকতার জন্ম দিয়েছিল, জেহাদের নামে কি সব দাসী নারীদেরকে বন্দী করে নানান অপকর্ম ধর্ষণ করেছিল। এবং যুক্তরাষ্ট্র তাদেরকে এক পর্যায়ে 2017 সালে ক্রাশ করে দিতে সক্ষম হয়, ওদের অবসান ঘটে। যাক, এদেরই লোক ছিল একসময় এই বর্তমান হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জুলানি বা গুলানি। যদিও সম্প্রতি সে ঘোষণা দিয়েছে যে তার আর আল কায়দার সঙ্গে সম্পর্ক নেই, তিনি আল কায়দাকে আর ওন করেন না। এবং সম্প্রতি 2 দিন আগে CNN তার একটি সাক্ষাৎকার দেখলাম, সেখানে তাকে বেশ স্মার্ট দেখা যাচ্ছে, তার চেহারা সুরত এবং বেশভূষা খুব স্মার্ট দেখা যাচ্ছে তাকে। আশা করা যায় হয়তো ওরকম অতীতের মতো হবে না। এখন যাই হোক, যদি তারা ওই দিকে টার্ন নেই, ওই সেই কথিত ইসলামিক রাষ্ট্র যে ISIL বা ন্যূনতম যদি আফগানিস্তানের তালেবানদের মতো, তারা বলছে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, তার মানে অ্যাটলিস্ট তারা তালেবানের মতো একটা কিছু হবে। এটি হলেও ওখানে একটি বিপর্যয় ঘটবে আমার মতে, কারণ এরা তো আসলে ইসলামের কোরআনের কিছু জানে না, বোঝে নাই, ইসলামের নামে ভ্রান্তির মধ্যে আছে। তো ভ্রান্তির ভিতরে যদি যারা যায় ইসলামের নামে, যদি ওখানে সেই ইসলামের রাষ্ট্রের নামে কি হযবরল কলঙ্কিত আরেকটি অধ্যায় রচনা করে, তাহলে যুক্তরাষ্ট্র যদি আবার সেই ওখানে যদি তাদের প্রশ্রয়ে যদি আবার জঙ্গিবাদের উত্থান ঘটে, ইসলামের নামে সন্ত্রাসীদের উত্থান ঘটে, তথাকথিত ইসলামের উত্থান ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের ওই যে সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, জঙ্গিবাদ দমনের নামে, সন্ত্রাসের নামে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবাজ মহল আছে, ডিপ স্টেট আছে, পেন্টাগন আছে, মিলিটারি ইন্ডাস্ট্রি আছে, অস্ত্র নির্মাতা যারা অস্ত্র ব্যবসায়ী, তারা তো চাইবে আবার ওখানে তাদের আধিপত্য বজায় রাখতে, যুদ্ধ বজায় রাখতে, মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বজায় রাখতে। ট্রাম্পকে তারা বাধ্য করবে আবার এখানে উপস্থিতি বজায় রাখতে, জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে। যাক, এখন যুক্তরাষ্ট্র যদি তারা ওই দিকে টার্ন করে, এই যে বিদ্রোহীরা যদি আবার জঙ্গিবাদের দিকে যায়, ওই অন্ধকার জগতের দিকে যদি তারা আবার পা রাখে, ধর্মের নামে, ইসলামের নামে, আল্লাহর নামে, কোরআনের নামে, শরীয়তে শাসনের নামে যদি ওই দিকে যায়, তাহলে তো স্বাভাবিকভাবে ধরে নিয়ে যায় যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে। এবং যদি সন্ত্রাসের উত্থান ঘটার কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায় তাদের নেতৃত্বে ওখানে, তাহলে ধরে নেওয়া যায় স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র আবার এখানে ফিরে আসবে, অভিযান চালাবে, তাদের উপস্থিতি বজায় রাখবে। তাহলে এটি নির্ভর করছে সিরিয়ায় এই বিদ্রোহীরা কোন দিকে টার্ন নেয় তার উপরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রোল এবং ইসরায়েলের রোল। যাক, আগেই বলছিলাম ইরান দুর্বল হলো মধ্যপ্রাচ্যে এবং আসাদের পতনের মাধ্যমে ইসরায়েল শক্তিশালী হলো। এটি গেল একটি দিক। আরেকটি মজার দিক আছে এখানে তুরস্কের বিষয়ে। তুরস্কের এই বিদ্রোহের অভ্যুত্থানের, বিদ্রোহের এই যে নাটকীয় যে উত্থান, মাত্র 10-12 দিনের মাথায়, আগেও ছিল এরা, কিন্তু আকস্মিক যে রিভাইভ তারা করলো, এর পেছনে তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তুরস্কের ভূমিকা নিয়ে নানান রহস্য রয়েছে। অনেকের মতে তুরস্ক এখানে অনেক গেইনার এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে তুরস্কের ভূমিকা, রোল, ইনফ্লুয়েন্স বাড়বে যদি তুরস্ক ঠিকমতো মানে প্র্যাগম্যাটিক পদক্ষেপ নিতে পারে, প্র্যাগম্যাটিক ডিসিশন নিতে পারে। তাহলে যেমন অনেকে বলছে, আসলে বিভিন্ন খবরে আমি দেখেছি যে এই যে কয়টি বিদ্রোহী গ্রুপ, 1 নম্বর হলো হায়াত তাহরির আল শাম, 2 নম্বরে হলো ফ্রি সিরিয়ান আর্মি, 3rd কুর্দিদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, এগুলো মেইন রোল প্লে করতেছে এখন এই যে বাশার বিরোধী যে পরিবর্তন হলো তাতে। এখন তুরস্ক বলা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি তুরস্ক পেট্রোনাইজড, তুরস্ক সমর্থিত। এবং অন্য বিদ্রোহী গ্রুপদের তুরস্ক কতটা সমর্থন দিয়েছে, সহায়তা দিয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কেউ জানে না আসলে। তবে এইখানে যে তুরস্ক অনেক বড় গেইনার তার প্রমাণ হচ্ছে যখন এই বিদ্রোহীরা রাজধানীর দিকে এগিয়ে আসে, একের পর এক শহর দখল করছে,
এবং এবং আরেকটি কথা বলেন যে তুরস্ক নিজেও বুঝতে পারেনি যে এত দ্রুত পরিবর্তনটা হয়ে যাবে, যখন একের পর এক শহর দখল করে। ওই যে বললাম, রাশিয়া এতই দুর্বল যে বাশারকে রক্ষায় তারা তো কোনো ভূমিকা পালন করতে পারবে না। ফলে রাশিয়া চেয়েছিল কূটনীতির মাধ্যমে একটি সমাধান করতে, তুরস্কের সঙ্গে একটি আপোষ করতে। এখানে আগে বলে নেই যে এই সিরিয়া নিয়ে তুরস্ক রাশিয়া দ্বন্দ্ব দীর্ঘকাল ধরে। সিরিয়া নিয়ে তুরস্ক যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, কারণ যুক্তরাষ্ট্র সিরিয়ায় সমর্থন দেয় কুর্দিদের, যে কুর্দিরা তুরস্ক বিরোধী, যে কুর্দিরা তুরস্কের মধ্যে নাশকতা করে এবং তুরস্কের দক্ষিণাঞ্চল নিয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। তাহলে এই কুর্দি নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক দ্বন্দ্ব সিরিয়ায়, যুক্তরাষ্ট্র সিরিয়ায় নিয়ে দ্বন্দ্ব তুরস্ক ইরানের, সিরিয়া নিয়ে দ্বন্দ্ব, এরকম আরো বহুপাক্ষিক দ্বন্দ্ব আছে। মিশরেরও সাথেও দ্বন্দ্ব ছিল। যাই হোক, এবং সিরিয়া নিয়ে সবচেয়ে তীব্র দ্বন্দ্ব ছিল রাশিয়ার সাথে তুরস্কের। রাশিয়া তুরস্ক, এরদোয়ান পুতিন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বর্তমানে এই রাশিয়া তুরস্ক সম্পর্কটা আর আন্তরিক নাই, একেবারেই স্বার্থকেন্দ্রিক। উভয়ের দেশের অনেক স্বার্থ রয়েছে। তুরস্কের পর্যটন শিল্পের অন্যতম সোর্স হলো রাশিয়া, আবার রাশিয়ার অনেক কৃষি পণ্য ফল ফলাদি তুরস্ক থেকে আমদানি করে। এবং রাশিয়া তুরস্কে অনেক অস্ত্রও রপ্তানি করে। ফলে উভয় দেশের স্বার্থের কারণে সম্পর্কটা টিকে আছে। যাক, কিন্তু সিরিয়া নিয়ে তুরস্ক রাশিয়া দ্বন্দ্ব অনেক তীব্র আকার ধারণ করে। এখন তুরস্ক ওখানে এমন অবস্থানে চলে আসছে, এমন শক্তিশালী অবস্থানে, যে রাশিয়ার প্রেসিডেন্ট 2 দিন আগে তুরস্কের প্রেসিডেন্টকে ফোন দিতে বাধ্য হন, নিজ থেকে ফোন দিয়ে তিনি একটি আপোষ সভায় আসার প্রস্তাব দেন। যে কারণ রাশিয়া তো জানে সে তুরস্কে সিরিয়ায় কোনো মিলিটারি হস্তক্ষেপ আর করতে পারবে না, সে অনেক দুর্বল। সিরিয়ায় বাশারকে রক্ষায় সে মিলিটারিলি কিচ্ছু করতে পারবে না, তার সেনা সংকট, অস্ত্র সংকট, অর্থ সংকট তীব্র আকার। সে নিজে এই যে তুরস্ককে মুক্ত করার জন্য উত্তর কোরিয়া থেকে সেনা, সেখানে সে সিরিয়ায় বাশারের পক্ষে পাঠাবে কিভাবে? বরং সিরিয়া থেকে সেনা সে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে গেছে, অনেক সেনা সিরিয়ায় যে সেনা উপস্থিতি কমিয়ে ফেলেছে। এই অবস্থায় রাশিয়ার পক্ষে বাশারকে সহায়তার কোনো সুযোগ ছিল না। ফলে রাশিয়া চেয়েছিল একটি কূটনীতির মাধ্যমে তুরস্কের সাথে আপোষ রফায় আসতে, যাতে তুরস্ক বাশারকে ফেলে দিতে আরো সামনে অগ্রসর না হয়। কিন্তু দ্রুত ঘটনা ঘটে গেছে। এবং শুধু তুরস্কের প্রেসিডেন্ট নয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও ফোন দিয়েছিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ফোন দিয়েছিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফোন দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। এবং 2 দিন আগেও, এই ফোনাফোনির পরেও 2 দিন আগে সার্গেই লাভরভ তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন, আসেন আমরা একসাথে বসে সিরিয়ার সমস্যা সমাধান করি। সিরিয়া, তুরস্ক এবং ইরানের প্রতি আহ্বান জানান, কিন্তু আকস্মিক তার মধ্যে সব দফা রফা হয়ে গেল। তাহলে ভবিষ্যতে অনেকের মতে তুরস্কের রোল এখানে বাড়বে এই মধ্যপ্রাচ্যে। যা হোক, এখানে এখন আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে ইরান প্রসঙ্গে একটি কথা বলতে চাই। ইরান তো দুর্বল হলো, কেন ইরানের আজকের এই পরিণতি? প্রিয় দর্শক, সেটি হলো ইরান আল্লাহর পরিচয় ধারণ করে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব। এখন আমার ফাইন্ডিংস হলো, আল্লাহ আমাকে যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছেন তাতে, যে আল্লাহর পরিচয় ধারণ করে যদি কেউ আল্লাহর উপর ডিপেন্ডেন্ট না হয় শতভাগ, আল্লাহর সঙ্গে যদি যোগাযোগ না থাকে, এবং রাজনীতির নামে, হেকমতের নামে, কৌশলের নামে, কূটনীতির নামে, প্রতিরক্ষার নামে, ডিফেন্সের নামে, স্ট্র্যাটেজির নামে যদি আপনি নিজের সিদ্ধান্তে চলেন, শয়তানের সিদ্ধান্তে চলেন, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে উপেক্ষা করে, আল্লাহর উপরে 100% ডিপেন্ডেন্ট না হয়ে, তাহলে আল্লাহর গজব আপনার উপর অনিবার্য। কোনো সন্দেহ নেই, কেউ বাঁচাতে পারবে না আপনাকে আল্লাহর রোশানল থেকে। এখন ইরান আসলে ক্ষতিটা কি করেছে, নিজের ক্ষতি সে নিজে কিভাবে করল, এ বিষয়ে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই যে বাশার আল আসাদ, আপনারা জানেন যে সে একজন কুখ্যাত গণহত্যাকারী, ম্যাস মার্ডারার, মাফিয়া খুনি শাসক। 2011 সালে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে আরব বসন্তের জের ধরে তার পতনের দাবিতে।
গোটা সিরিয়ান লক্ষ লক্ষ মানুষ, গোটা সিরিয়াবাসী আসাদের পতনের দাবিতে রাজপথে নামে এবং গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। আসাদ কি করল? ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য তার আর্মিকে নির্বিচারে লেলিয়ে দিল এই মুক্তিকামী মানুষের বিরুদ্ধে এবং নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যার পথ বেছে নিল। এবং 2011 সালে এই আসাদ শক্তি প্রয়োগের পর, গণ অভ্যুত্থান দমনে শক্তি প্রয়োগের পর সেখানে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিল এবং শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে কমপক্ষে 6 লক্ষ মানুষ নিহত হয়েছে সিরিয়ায় এবং এর 90% নিহত হয়েছে এই আসাদ বাহিনীর হাতে। আপনারা বিশ্বাস না হলে ইন্টারনেট খুলে দেখুন, এসব তথ্য অ্যাভেলেবেল আছে। মিনিমাম 6 লক্ষ মানুষ নিহত হয়েছে। 1 কোটির মতো মানুষ গৃহহীন হয়েছে, যাদের অধিকাংশ দেশ ছাড়া হয়েছে। কেবলমাত্র তুরস্কে আশ্রয় নিয়েছে 1.5 কোটি সিরিয়ান উদ্বাস্তু। শুধুমাত্র তুরস্কে রেজিস্টার্ড সিরিয়ান উদ্বাস্তুর সংখ্যা 36 লক্ষ, নিবন্ধনকৃত। বেসরকারি হিসাবে সংখ্যা 1.5 কোটি 50 লক্ষের উপরে। গোটা সিরিয়া তছনছ হয়ে গেছে। তাহলে এই গৃহযুদ্ধ শুরুর পরে আসাদ যখন নির্বিচারে আসাদ বাহিনী সিরিয়ার সাধারণ মানুষকে হত্যা করে, তখন ইরান তো আগে থেকেই আসাদের পক্ষে ছিল। এই আসাদকে রক্ষায় এই গণমানুষের বিরুদ্ধে দাঁড়ায় এই ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। মাইন্ড ইট, সেই সিরিয়ার এই যে পিতা পুত্রের 53 বছরের শাসন, হাফিজ আল আসাদ, এরপরে বাশার আল আসাদ, দুজনেই গণহত্যাকারী, ম্যাস মার্ডারার হিসেবে ইতিহাসে খ্যাত। এই গণহত্যাকারীর বিরুদ্ধে যখন সিরিয়ার শোষিত, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত, হতভাগ্য, মুক্তিকামী, মজলুম কোটি কোটি জনতা যখন আসাদের পতনে এগিয়ে আসলো, তখন ইরান তার প্রক্সি বাহিনীকে লেলিয়ে দিল তাদের বিরুদ্ধে। কোন অবস্থায়? যখন আসাদ বাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করলো। শুধু তাই নয়, আসাদ বাহিনী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে দুর্ধর্ষ বর্বর সব ভাড়াটিয়া মিলিটারি বাহিনী আনে এবং তাদের হাতে অস্ত্র তুলে দেয় এবং শুধু তাদের হাতে নয়, আসাদের পক্ষে যারা ছিল, ওখানে আসাদ তো একটা মাইনরিটি গ্রুপ, আলাবি গ্রুপের, সেই আসাদের পক্ষে, আসাদের সুবিধাভোগী সিরিয়ান যারা ছিল, তাদের হাতেও অস্ত্র তুলে দিল এবং এই আফ্রিকার অন্ধ বর্বর ভাড়াটিয়া মিলিটারি বিভিন্ন দেশের তাদেরকে নিয়ে আসলো এবং তারা নির্বিচারে সিরিয়ার মানুষকে হত্যা করা শুরু করলো। সিরিয়ার সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে প্রকাশ্য দিবালোকে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে নারীদের হত্যা, নারীদের ধর্ষণের পরে হত্যা, রক্ত গঙ্গা বইয়ে দিল। ঘরে ঘরে আর্তনাদ, চিৎকার, সেই সময়ের যে বর্বরতা, পৈশাচিকতা, আপনারা যারা ভুলে গেছেন তারা মনে করে দেখুন এই আসাদ বাহিনী বিদ্রোহ দমনের নামে সেই 2011 সাল থেকে কি কি পৈশাচিক নারকীয় তাণ্ডব, বর্বরতার সেখানে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল সিরিয়ার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে। 6 লক্ষ মানুষ মারা গেছে, কম কথা নয়, একেবারে কম পক্ষে। এই ধরনের নারকীয় গণহত্যাকারী শাসকের পক্ষে দাঁড়ালো ইরান। তাদের পরিচয় কি? আল্লাহর পরিচয় বহন করছে, কিন্তু তারা এই ইরানের রাজনৈতিক নেতৃত্ব আল্লাহর পরিচয় বহন করছে, কিন্তু ম্যান অফ আল্লাহ, ম্যান অফ গড দাবি করে তারা। এবং এই বাশারের পতন, যা হোক, সিরিয়ায় এক পর্যায়ে যখন এই গৃহযুদ্ধ চলে, তখন সেখানে উত্থান ঘটে আইএসআই, ওই যে সন্ত্রাসী, ইসলামের নামে সন্ত্রাসীদের প্রবেশ করে যুক্তরাষ্ট্র আইএস দমনের নামে। পাল্টা হিসেবে প্রবেশ করে আসাদকে রক্ষায় রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মি আসাদ বাহিনীর সঙ্গে নির্বিচারে গণহত্যা শুরু করে সিরিয়ায় এবং এই বিদ্রোহীদের হামলা, রাশিয়ান আর্মি, তারপরে আরো বিভিন্ন আর্মির হামলায় সিরিয়ার ম্যাসাকার ঘটতে থাকে এবং সিরিয়ার অনেক ইম্পর্টেন্ট ঐতিহাসিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায়।
যা হোক, রাশিয়ার সহায়তায় আসাদ বাহিনী চরম পৈশাচিক নির্মমতার মাধ্যমে সেই বিরোধী সমস্ত সশস্ত্র বিদ্রোহ দমন করে, 2016 সালে দমন করতে সক্ষম হয় এবং টিকে যায় আসাদ। তাহলে আসাদকে টিকিয়ে রাখার এইরকম একজন খুনি, গণহত্যাকারী, ম্যাস মার্ডারার, মাফিয়া শাসককে টিকিয়ে রাখার অন্যতম হোতা হলো ইরান এবং রাশিয়া। যুক্তরাষ্ট্রেরও সহায়তা আছে, কারণ যুক্তরাষ্ট্র আইএস দমন করেছে ওখানে। এই আইএসও ছিল বাশারের বিরুদ্ধে, যদিও তারা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে ওখানে পরবর্তীতে, এই আগে, সে কারণে ইসলামের নামে যুক্তরাষ্ট্র তাদের দমন করে এবং এরাও ছিল বাশারের বিরুদ্ধে। যা হোক, আইএস দমনের ফলে এর সুবিধা পায় বাশার, যুক্তরাষ্ট্র আইএস দমনের ফলে এর সুবিধা পায় বাশার। এইভাবে ইরান তাহলে আল্লাহর পরিচয় ধারণ করে, আমি বলছি আল্লাহর পরিচয় ধারণ করে, এই যে বাশারের মতো একজন লোকের পক্ষে দাঁড়ালো, তার প্রক্সি বাহিনীকে দিয়ে সহায়তা করলো, এবং এই যে আমি ওই সময় সেই 2013-14 সালের দিকে বা তারও আগে পরে ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে লিখেছি একেবারে, এবং আমি বলেছি কোশ্চিন কালেও কোনো অবস্থাতেই সিরিয়া ইরান যে রোল প্লে করছে এটি কোশ্চিন কালেও কোনো যুক্তিতে সমর্থনযোগ্য নয়। ইরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব, আমি বলেছি, চূড়ান্ত ভ্রষ্ট, পথভ্রষ্ট এবং ভ্রান্ত, চূড়ান্ত ভ্রান্তির মধ্যে নিমজ্জিত তারা। এইরকম একজন লোককে, বাশারের মতো লোকের পক্ষে দাঁড়িয়ে তারা প্রমাণ করছে তারা পথভ্রষ্ট, তারা বাতিল, তারা আল্লাহর পরিচয় ধারণ করে কিন্তু এইরকম জঘন্য ম্যাসাকারের গণমানুষের বিপক্ষে তারা দাঁড়িয়েছে, সিরিয়ার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শুধুমাত্র সাম্প্রদায়িক স্বার্থের কারণে এবং নিজেদের রক্ষার নামে কি সব যুক্তি, ইসরায়েল দমন টমন, এই সমস্তের নামে। আমি বলছি কোন যুক্তিতে, কোন ডিফেন্সের নামে, কোন নিরাপত্তার নামে, কোন যুক্তিতে এই গণহত্যার পক্ষে দাঁড়ানো সমর্থনযোগ্য হতে পারে না কোশ্চিন কালেও। তাহলে আমি বলবো যে ইরান বহু আগে পথভ্রষ্ট হয়েছে, ইমাম খোমেনির পরপরই, ইমাম খোমেনির মারা যাওয়ার পরপরই বর্তমান নেতৃত্ব ভ্রষ্ট। এই ভ্রষ্টচারিতার শাস্তি তাদের উপরে এখন নেমে এসেছে। এবং এই যে দেখুন, ইরান এই এত অর্থ ব্যয় করলো যুগ যুগ ধরে তার চারপাশে, ইসরায়েলের চারপাশে এই যে প্রক্সি বাহিনীগুলো গঠনের ক্ষেত্রে এত অর্থ ব্যয় করলো, এত অস্ত্র তাদেরকে দিল, শেষ পরিণতি কি হলো? সব তো তছনছ হয়ে গেল তাসের ঘরের মতো। সিরিয়া যে তাদের শক্তির উৎস, হিজবুল্লাহর যে শক্তির উৎস, আগে বলেছে কিনা মনে নাই যে হিজবুল্লাহর অন্যতম হিন্টারল্যান্ড ছিল সিরিয়া। সিরিয়া তাদের ইরান প্রশিক্ষণ দিত, সিরিয়া হিজবুল্লাহর সামরিক ঘাঁটি রয়েছে উত্তর সিরিয়া সীমান্তে, লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার অন্যতম, সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা রয়েছে। এবং এই ইরান এই প্রক্সি বাহিনী গঠন করতে গিয়ে তাদের নিজেদের কত জেনারেলকে যে তারা খোয়ালো, সেই কাসেম সুলেমানি থেকে শুরু করে, এই যে 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেট অফিসে ইসরায়েল হামলা করে একেবারে 7-8 জন উচ্চপদস্থ জেনারেল সহ 13 জনকে হত্যা করে। এরকম কত জেনারেলকে যারা তারা হারালো এবং কত অর্থ তারা নস্যাৎ করলো। এই অর্থ, এই শক্তি যদি তারা ইরান নিজের দেশের মিলিটারি ডেভেলপমেন্টে ব্যয় করত, এই প্রক্সি বাহিনীর বিরুদ্ধে এগুলো না করে, নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে যদি তারা স্ট্রং করত, নিজেদের এয়ার পাওয়ারকে যদি তারা শক্তিশালী করত, টেকনোলজিতে যদি আরো উন্নতি সাধন করত, বিমান শক্তিতে ইরান খুবই দুর্বল, তাহলে ইরান অনেক শক্তিশালী থাকতো এবং যদি তার সত্যিকার অর্থে আল্লাহর উপরে ডিপেন্ড করত। এবং দেখুন, ইরান মধ্যপ্রাচ্যে অন্যতম মিসাইল পাওয়ার, বলা হয় ইরানের অনেক মিসাইল মজুদ আছে, কিন্তু এইসব মিসাইল ফালতু, এগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে বর্তমানে এইসব মিসাইল কোনো কাজের না ইসরায়েলের বিরুদ্ধে। কারণ বর্তমানে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ইরান দেখেন যে শত শত মিসাইল হামলা চালায়, গত 14 এপ্রিল চালালো, এরপরে আবার সেকেন্ড টাইম চালালো, শত শত মিসাইল হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ইসরায়েলের একজন আর্মির একটি চুলও ছিঁড়তে পারে না তারা, একজন আর্মি নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায় না, ইসরায়েলের কোনো ইম্পর্টেন্ট মিলিটারি স্থাপনা ধ্বংসের কোনো খবর পাওয়া যায় না। তাহলে এইসব মিসাইল হামলার কি মানে আছে? শত শত যে সব মিসাইল হামলা চালায় তার অধিকাংশই ইসরায়েল আকাশে
ডিস্ট্রয় করে দেয় এন্টি এয়ারক্রাফট মানে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। তারপরে যেসব মিসাইল হামলা ইসরায়েলে আঘাত করে সেগুলো দেখা যাচ্ছে ওই যে খোলা মাঠে আবল তাবল বিভিন্ন জায়গায় আন্দাজে এক এক জায়গায় গিয়ে হামলা করে, কোনো ইম্পর্টেন্ট মিলিটারি সাইটে এগুলো হামলা করতে পারে না। তাহলে এইসব হামলা করে কি? এবং ইরান এই যে প্রক্সি বাহিনীগুলোর মাধ্যমে কি করলো, এই যে হিজবুল্লাহ দিয়ে, ইরাকের মাধ্যমে, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার মিলিটারি মাধ্যমে ইসরায়েলকে খালি চুলকানি দিত, বছরের পর বছর, যুগের পর যুগ চুলকানি দিত। ইসরায়েলের ওতে কিছুই হতো না, পাল্টা ইসরায়েল ধ্বংসাত্মক হামলা চালাইতো ওই লেবাননের বিরুদ্ধে, সিরিয়ার বিরুদ্ধে, ইরাকের বিরুদ্ধে, ইয়েমেনে এবং ইরানের সরাসরি ইরানেও হামলা চালাতো। তাহলে ইরান এই সমস্ত যে যুগের পর যুগে হিজবুল্লাহ দিয়ে ইসরায়েলের তো কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারেনি ইসরায়েল। ওই যে উত্তর ইসরায়েলে বলা হচ্ছে ব্যাপক ধ্বংস হয়েছে, কিন্তু এইসব ধ্বংসে কি আসে যায়? গোটা বিশ্ব থেকে ইসরায়েলে অর্থ আসে বানের জলের মতো। এই যে ক্ষতি গত এক বছরের যুদ্ধ ইসরায়েলের হয়েছে, এগুলো কাটিয়ে ওঠা তাদের জন্য 1-2 এর ব্যাপার। 1-2 আমি বলছি 1-2 এর ব্যাপার। কারণ আপনারা দেখেন, শুধুমাত্র এই এক বছরের যুদ্ধে, গাজার বিরুদ্ধে যুদ্ধে কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে $22 বিলিয়ন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে $22 বিলিয়ন। তাদের প্রতি বছর তারা যে সহায়তা দেয় রেগুলার $4 বিলিয়ন অস্ত্র সহায়তা, এর বাইরে অতিরিক্ত এক্সট্রা $22 বিলিয়ন দিয়েছে। এরকম যে আরো কত ডলার দেবে এবং অন্যান্য দেশ থেকে যে আরো কত সহায়তা তারা পাচ্ছে। সুতরাং যে ক্ষতি, এগুলো কাটিয়ে ওঠা তাদের জন্য কোনো বিষয় না। উত্তর ইসরায়েলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো মেরামত করা কোনো বিষয় না। গাজাকে তারা দখল করে নিয়েছে এবং গাজায় এখন এই যে পশ্চিমাদের সহায়তা লাখ লাখ ইহুদিদের ওখানে সেটেলমেন্ট করবে, বসতি স্থাপন করবে, ঘরবাড়ি বানিয়ে দেবে, রাজকীয় হালে তারা জীবনযাপন করবে ওখানে, গাজা দখল করে নেবে এবং গাজা দখলের কারণে ভূমধ্যসাগরের বিশাল সমুদ্র সীমা তারা দখলে নেবে, আয়ত্তে পাবে। তাহলে এই প্রক্সি বাহিনী দিয়ে ইরান ইসরায়েলকে এরকম খুঁচিয়েছে বছরের পর বছর, আর ইসরায়েল পাল্টা হিসেবে ওদের ধ্বংস করে দিয়েছে। এবং এই দেখুন, এই ইরানের প্রক্সি বাহিনীর কারণে, লেবাননের হিজবুল্লাহর কারণে গোটা লেবানন দেশটা সারখার তছনছ হয়ে গেল। লেবাননের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে এই হিজবুল্লাহর কারণে। হিজবুল্লাহকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নন স্টেট আর্মি। এই যে লেবানন আর্মির চেয়েও তারা অনেক শক্তিশালী। হিজবুল্লাহ লেবাননের একটি সরকারের ভিতরে সরকার, দেশের ভিতরে দেশ। এই ইরান সমর্থিত, ইরান এটি গঠন করেছে, ইরানই পরিচালনা করছে অর্থ অস্ত্র দিয়ে। তাহলে এই হিজবুল্লাহর কারণে গোটা লেবানন শেষ হয়ে গেল। লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইসরায়েল। তাহলে সর্বশেষ কি হলো? তাহলে লেবানন হারালো, হিজবুল্লাহ ধ্বংস হলো, হামাস ধ্বংস হলো, সিরিয়া ধ্বংস হলো, সিরিয়ার লেবাননে যে আশ্রয় ধ্বংস হলো, এবং সেখানে এখন ইরান বিরোধী ফোর্স। এবং দেখুন, এই যে ইরানের যে ঘৃণ্য নীতি সিরিয়ায় তারা করেছে, সিরিয়ার মানুষ, এই সিরিয়ার মুক্তিকামী মানুষ ইরানের বিরুদ্ধে এতই ক্ষোভ। এই বাংলাদেশের মানুষ যেরকম ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ, হাসিনার মতো বৃত্ত কুখ্যাত শাসককে লালন পালন আশ্রয় দিয়ে টিকিয়ে রাখার জন্য, ভারতের বিরুদ্ধে যেরকম দেশের মানুষ তীব্র ক্ষোভ, সিরিয়ার অনেক মানুষ এরকম ইরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। এতই ক্ষুব্ধ যে এই সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপ 2 দিন আগে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইরানি স্থাপনায় হামলা করার জন্য। ওইখানে সিরিয়ায় ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য ইরান সমর্থিত যে সমস্ত সশস্ত্র বাহিনী রয়েছে তাদের উপর এবং ইরানি স্থাপনার উপরে সরাসরি হামলা চালানোর আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রতি। দেখুন, সিরিয়ার মিলিশিয়া বাহিনী, বাশার বিরোধী বাহিনী ইসরায়েলের প্রতি আহ্বান জানায় ইরানের স্বার্থে হামলা করার জন্য। কতটা ক্ষুব্ধ তারা ইরানের বিরুদ্ধে দেখুন। কারণ কি? এই যে ইরান সিরিয়ার কোটি কোটি মুক্তিকামী মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই কুখ্যাত একজন ম্যাড ডগ বাশার আল আসাদ হলো একজন ম্যাড ডগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, সাবেক প্রেসিডেন্ট, লিবিয়ার প্রেসিডেন্টকে, গাদ্দাফিকে ম্যাড ডগ আখ্যা দিয়েছিলেন। আমি বলবো রিয়েল ম্যাড ডগ হলো এই যে কুকুরের মতো যে পালিয়ে গেছে, এই বাশার আল আসাদ, এ হলো একজন ম্যাড ডগ এবং তার পিতাও হাফিজ আল আসাদ একজন গণহত্যাকারী। যা হোক, ইরান অত্যন্ত ঘৃণ্য নীতি করেছে, ঘৃণ্য পন্থা অবলম্বন করেছে এই বাশার আল আসাদের পক্ষে দাঁড়িয়ে। তার ফল তাদেরকে এখন পেতে হচ্ছে। গোটা প্রক্সি বাহিনী তছনছ, ইরান নিজে দুর্বল, আসাদ শেষ, সিরিয়া শেষ, ইরানের হাতছাড়া।
এবং ইসরায়েলের শক্তি ওখানে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে গোটা বিশ্বের নাটকীয় অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে দুর্বল হলো, তুরস্কের শক্তি বাড়বে মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যে অনেক নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে এই সিরিয়ার কুখ্যাত খুনি বাশারের পতনের ফলে। এবং ইরানও বড় ধরনের খেসারত দিতে যাচ্ছে। এবং ইরান এই যে যুগের পর যুগ যে ভ্রান্ত নীতি অবলম্বন করেছে এবং ইরান যে একটি পথভ্রষ্ট বর্তমান নেতৃত্ব, এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই। এই সিরিয়ার ঘটনাই কেবল তার প্রমাণ যে এই ধরনের একজন ঘৃণ্য শাসকের পক্ষে তারা এইভাবে নির্লজ্জভাবে প্রকাশ্যে দাঁড়াতে পারে, কি সব উদ্ভট যুক্তি হাজির করে।